যে ছেলেটি সোয়ুন এবং দায়ুনের নামে উল্টাপাল্টা কথা বলছিল ওই ছেলেটি চলে যায় জিমিনের কাছে। আর এখানে আমরা জানতে পারি জিমিনি পাঠিয়েছিল ওই লোকটিকে তাদের কাছে, যাতে তাদের সব তথ্য সে জানতে পারে। লোকটি এসে বলে, আমি দায়ুনের সাথে সোয়ুন নামের একটি লোককে দেখেছি আর সে তার সাথে অনেক ক্লোজ ছিল। তখন সে বলে, আচ্ছা আমি সব কিছু বুঝেছি, এখন আমি তোমাকে যা ট্রান্সফার করে দেওয়ার ট্রান্সফার করে দিব, এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই, সে আজ ডেটে এসেছিল একটি মেয়ের সাথে। সে ব্লাইন্ড ডেটে আসে। ডেট শেষ করার পর সে একটু রিল্যাক্সে শুয়েছিল। তখনই তার কাছে জিমিন চলে আসে আর তাকে বলে, কি হয়েছে, কি করছো, তোমাকে অনেক বিজি লাগছে তাই না? তখন কিম বলে যে না বিজি না, তারপরেও কিছুটা বিজি ছিলাম, কারণ মা আমাকে নতুন করে ডেটে পাঠিয়েছে। তখন সে বলে, হ্যাঁ ডেট করার তো তোমার এখন সময়। তখন সে বলে, মাকে তো খুশি করতেই হবে তাই না? তাই চিন্তা করলাম যে দেখি তারপর কি করা যায়। আর আমি অনেক ক্লান্ত জিমিন। জিমিন তখন বলে, আচ্ছা আমার জায়গায় যদি দায়ুন থাকতো তাহলে তাকেও তুমি কি এই কথা বলতে যে তুমি অনেক টায়ার্ড? দায়ুন তো তোমাকে একদমই পাত্তা দিচ্ছে না, তাহলে তুমি কি করবে বলো? তখন সে বলে, আমাকে তো দায়ুন এমনিতেই পাত্তা দেয় না, তোমাকে পাত্তা দেয় কিনা এটা হচ্ছে মূল বিষয়, তোমাকেও তো সে পাত্তা দেয় না, তোমার নামও সে বেশি শুনতে পারে না। তখন সে বলে, আমার নাম তো শুনতে পারে না, সে তো 24 ঘন্টা তোমার সাথেই থাকে, তারপরেও তো তোমাকে পছন্দ করে না। তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে ঝগড়া হয়ে যায়। তখন জিমিন বলে যে সে সোয়ুন নামের একটি ছেলের সাথে সারাক্ষণ ঘুরে বেড়ায়। কিম বলে, তা আমি খুব ভালো করেই জানি, তারা শুধুমাত্র কলিগ, তাছাড়া আর কিছুই না। তখন সে বলে, তারা কলিগ কিনা এটা তো আমি জানি না, তবে একটি কথা বলতে পারবো যে দায়ুন আর কখনোই তোমার কাছে যাবে না। তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে কিছুটা ঝগড়াই হয়ে যায়। সোয়ুন আর দায়ুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সোয়ুন তাকে বলে, তোমার এই কাজটি এত ভালো লাগে কেন? তখন দায়ুন বলে, এই কাজটি আমার ছোটবেলা থেকেই ভালো লাগে, আর এটার প্রতি আমার একটি শখ ছিল। শখ থেকে কাজ শুরু করি, তারপর ভালো লাগা, আর ভালো লাগা থেকে এখন পর্যন্ত। তখন সে বলে, আমারও তোমার দেখা দেখি এখন কাজগুলো অনেক ভালো লাগতে শুরু করেছে। আমিও মনে করছি যে আমি এখন কাজে বেশি সময় দিব, তাহলে আমিও সাকসেস হতে পারবো। তারা দুইজন তাদের অফিসের কাজ নিয়েই কথা বলছিল। তারা দুইজন অনেক হাসি খুশিভাবে তাদের অফিসের যে প্রবলেমগুলো ওইগুলো সলভ করে, সাথে আলোচনা করে। তাদের এই আলোচনা আসলেই অনেক সুন্দর ছিল। হাঁটতে হাঁটতে তারা দুইজন বাসায় পৌঁছে যায়। সয়ুন দায়ুনকে হাঁক করে। দায়ুন আর আটকাতে না পেরে নিজেকে, সেও তাকে জড়িয়ে ধরে। তখনই এখানে কিম চলে আসে। কিম বলে, এখানে কি হচ্ছিল? তখন দায়ুন বলে, কই কি হচ্ছিল, কিছুই তো না। কিম দায়ুনকে টানতে টানতে রুমের দিকে নিয়ে যায়। তখনই তাদের সামনে সয়ুন চলে আসে। বলে, ওকে ছাড়ো, ওকে নিয়ে কেন যাচ্ছ? তখন কিম দায়ুনকে বলে, তুমি কি জানো না আমার অভ্যাস, আমি কেমন লোক? তা তো তুমি খুব ভালো করেই জানো। তাহলে তোমার বন্ধুকে বুঝিয়ে বলে দাও যাতে আমাদের মাঝে না আসে। আর যদি আসে তাহলে কি হবে তুমি খুব ভালো করেই জানো। ওর জব আমি খেয়ে দিব, না হয় তোমার জব খেয়ে দিব। তুমি তো খুব ভালো করেই জানো আমি কি করতে পারি। তখন দায়ুনের অতীতের কিছু কথা মনে পড়ে যায়, যখন তার জন্য একটি ছেলেকে মেরে দিয়েছিল কিম। তখন সে বুঝতে পারে সে যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে প্রবলেম হতে পারে। তাই সে কিমকে রুমের দিকে নিয়ে যায়। আর অন্যদিকে সয়ুন তো দাঁড়িয়েছিল। তার এই বিষয়টিতে অনেক খারাপ লাগে, চিন্তায় পড়ে যায় সে। সয়ুন তো চাইলেও কিছু করতে পারতো না, কারণ তার হাতে কিছুই ছিল না। অন্যদিকে আমরা দায়ুনকে দেখতে পাই। সিন চলে যায় 7 বছর পিছনে, যখন দায়ুন কিমের জন্য একটি পারফিউম কিনে। পারফিউমটি প্যাকেট করে সে একটি লেটার লিখে। লেটারে লিখে পারফিউমের বক্সটি দেখার সাথে সাথে আমার তোমার কথা মনে পড়ে। এটার স্মেল কেমন এটা আমি জানি না, এটা আমার জন্য এতটা ইম্পর্টেন্টও না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি। তোমার যদি এই পারফিউমটা ভালো লাগে তাহলে আমি অনেক খুশি হব। দায়ুন আসলে ছোট বাচ্চাদের মতো তার মনের কথাগুলো এখানে খুলে বলছিল। সিন আবারও বর্তমানে চলে আসে। রুমের ভিতরে কিম দায়ুনকে নিয়ে গিয়ে উল্টাপাল্টাভাবে কিস করতে শুরু করে। এই বিষয়গুলো দায়ুনের খুবই খারাপ লাগে, তারপরও তার কিছু করার ছিল না। সে শুধুমাত্র দরজার দিকে তাকিয়ে থাকে। কিম তাকে বলে, তুমি যদি এইভাবে দরজার দিকে তাকাও তাহলে ওই ছেলের কী অবস্থা করব তুমি খুব ভালো করেই জানো। 7 বছর আগের কথা তোমার মনে থাকার কথা। 7 বছর আগের কথা তো তোমার মনে থাকার কথা তাই না? ওই সময় আমি যেভাবে ওই ছেলেটিকে মেরেছিলাম ওইভাবে কি ওকেও মেরে দিব? এটাই কি তুমি চাও? যদি এটা চাও তাহলে তুমি চলে যাও, চলে যেতে পারো। আর যদি না চাও তাহলে আমার সাথে থাকো। সিন চলে আসে পরদিন সকালে। আমরা দায়ুনকে দেখতে পাই। ঘুম থেকে উঠে সে ফ্রেশ হয়ে তার অফিসের দিকে রওনা হয়। তখনই ঘুম ভেঙে যায় কিমের। সে বারান্দায় এসে দাঁড়ায় আর নিচেই আমরা সয়ুনকে দেখতে পাই, যে কিনা দায়ুনের জন্যই অপেক্ষা করছিল। সয়ুন এসে দায়ুনকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো, কি হয়েছে তোমার, সুস্থ আছো কি তুমি? তখন সে বলে, এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না,
তখন সয়ুন তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি কাল রাতে তোমার জন্য কিছুই করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তখন দায়ন বলে, আমার কিছুই হয়নি। সয়ুন বলে, আমি সব কিছু বুঝতে পারি দায়ন, আমাকে কিছু বলতে হবে না। সয়ুন বলে, এই বিষয়ে তোমাকে চিন্তাও করতে হবে না, চলো অফিসের দিকে যাওয়া যাক। সয়ুন বলে, দায়ন যতদিন না তুমি আমার কাছে আসবে ততদিন পর্যন্ত আমি তোমার অপেক্ষায় থাকবো। তবে দায়ন সয়ুনের কোনো প্রশ্নেরই উত্তর দেয় না, সে এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা কিমচুকে দেখতে পাই। সে অফিসে যাওয়ার জন্য লিফটে ছিল, তখনই তার নজর পড়ে সয়ুনের দিকে। সয়ুন তাকে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তখন সে তাকে ডাক দিয়ে আসতে বলে। তখন সয়ুনও চলে আসে। তখন সে তাকে বলে, তুমি তোমার লিমিট ক্রস করো না, লিমিটের ভিতরে থাকলে ভালো হয়। আমার মনে হচ্ছে তুমি সব কিছুতে একটু বাড়াবাড়িই করছো। তখন সয়ুন বলে, ডাইরেক্টর সাহেব আপনি উল্টা কথা বলছেন, আমি কখনোই বাড়াবাড়ি করিনি, আপনিই আমার সাথে বাড়াবাড়ি করেছেন। তখন সে বলে যে, আমি কি কি করতে পারি এই সম্পর্কে কি তোমার ধারণা আছে? যদি ধারণা থেকে থাকে তাহলে চুপচাপ থাকো। তখন সয়ুন বলে, আচ্ছা তাহলে কি করবেন? আবারও আমার কলার ধরবেন তাই না? এছাড়া তো আপনি আর কিছুই পারেন না। কিম সয়ুনকে বলে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? সয়ুন বলে, আপনার মতো লোককে ভয় পাওয়ার মতো কোনো কাজ আমি করিনি। আর আমি কোনো কিছুতে ভয় পাই না, আমি যা করি সরাসরি করি। আর আমি ঘুরিয়ে পিছিয়ে কোনো কাজ করতে পছন্দ করি না। একথা বলে সে লিফট থেকে নেমে যায়। তারপরের সিন মিটিংয়ে দেখানো হয়। মিটিংয়ের সময় সয়ন দায়ুনের দিকে এক নজরে তাকিয়ে থাকে। সব কিছু ফলো করছিল কিম। তার এই বিষয়গুলো খুবই খারাপ লাগে, তাই সে দায়ুনের কাছে চলে আসে। আর দায়ুন তাকে নিজের কাছে দেখে সে তো অবাক হয়ে যায়, বলে, স্যার আমরা মিটিংয়ে আছি, আপনি আপনার লিমিটে থাকুন। এইসব দেখে সয়ুনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে তার হাত মুঠ করে রাখে, কারণ তার অনেক রাগ হচ্ছিল। দায়ুন তো এখানে চাইলেও কিছু করতে পারতো না। মিটিং শেষ হওয়ার পর সয়ুন এখান থেকে উঠে চলে যায়। সয়ুনের পিছনে দায়ুনও চলে যায়। সয়ুন নিচে গিয়ে ওই সিনগুলোই চিন্তা করতে থাকে। তারা যখন একে অপরের কাছে ছিল, এই বিষয়গুলো চিন্তা করে তার খুবই কষ্ট হচ্ছিল। দায়ুনকে সে কোনোভাবেই বলতে পারছিল না। তখনই আমরা দায়ুনকে দেখতে পাই। দায়ুনের পিছু পিছেই সয়ুন ছিল, কিন্তু সে তাকে একদমই দেখা দেয় না। কিছুক্ষণ পরই আমরা এখানে কিমকে আসতে দেখি। সে বলে, দায়ুন চলো আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি। দায়ুন যখন পিছনে তাকায় তখন সে সয়ুনকে দেখতে পায়, আর খুব ভালোভাবেই বুঝতে পারে সয়ুন তার জন্যই অপেক্ষা করছিল। তার হাতে তো কোনো কিছু করার ছিল না, কারণ কিম কেমন লোক সে খুব ভালো করেই জানে। কিমের কথা যদি সে না শুনে তাহলে কিম তার তার পছন্দের মানুষ সয়ুনকেই মেরে দিবে। তাই সে বাধ্য হয়ে তার গাড়িতে ওঠে। গাড়িতে ওঠার পর সে বলে, তোমার ভুল ধারণা থেকে বেরিয়ে আসো। তুমি যদি এইভাবে কাজ করতে থাকো তাহলে হবে না। আমার আর সয়ুনের ভিতর কিছুই নেই। তখন কিম বলে, তোমার চোখ দেখে কেন জানি না আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে গভীর রিলেশন আছে। তখন সে বলে, ভুল ধারণা থেকে বেরিয়ে আসার কথা তোমাকে একবার নয় বারবার বলেছি, আমার আর সৈনের মধ্যে তেমন কিছুই নেই, আমরা জাস্ট বন্ধু। দায়ন বলে, আমি খুব ভালো করেই জানি তুমি সব কিছু জিমিনের জন্য করছো। যদি এইভাবে করে থাকো তাহলে আমি তোমাকে বলবো প্লিজ এইসব করা বন্ধ করে দাও। কিমচু তখন বলে, তোমার মাথা ঠিক আছে? আমি ওর জন্য কিছু কেন করতে যাব? আমি কারোর জন্যই কিছু করছি না, আমি তোমার সাথে থাকার জন্য এইসব করছি, আমি তোমার সাথে থাকতে চাই। তখন সে বলে, আমি খুব ভালো করেই জানি তুমি কেন করছো। তুমি যদি আমার সাথেই থাকতে চাইতে তাহলে আজ থেকে 7 বছর আগে আমাকে ছেড়ে চলে যেতে না। আমি যখন একা ছিলাম, আমার যখন তোমার প্রয়োজন ছিল তখন তুমি আমাকে ছেড়ে রেখে চলে গিয়েছিলে। আর এখন এসে বলছো যে তুমি আমার সাথে থাকতে চাও, এটা তো আমি কখনোই মেনে নিতে পারবো না, তাই না? তাই আমি বলবো তুমি আমার লাইফ থেকে চলে যাও, এটাই আমার জন্য সর্বোত্তম হবে। তোমাকে আমি আমার সাথে রাখতে চাই না, আমার সামনেও দেখতে চাই না। সে অনেক রাগারাগি করতে থাকে কিমের উপর। তখন কিম বাধ্য হয়ে এখান থেকে চলে যায়। সিন চলে আসে পরদিন সকালে। আমরা দায়ুনকে দেখতে পাই। সে কাউকে বলছিল যে আজ আমি অফিসে আসতে পারছি না, আমার শরীর ভালো লাগছে না, তাই আজ আমি অফিসে আসবো না। এর কথা সে কাউকে টেক্সট করে জানিয়ে দেয়। দায়ুন সামনের দিকে তাকালেই সয়ুনকে দেখতে পায়। সয়ুনকে দেখে সে অনেক খুশি হয়ে যায়, কারণ তার বেস্ট ফ্রেন্ড তার সামনে ছিল। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? সয়ুন দায়ুনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমার সাথে হরর মুভি দেখতে যাবে? না হয় চলো আজ আমরা ডিনারে যাই। তখন সে কী বলবে কিছুই বুঝতে পারে না। তারপর বলে যে চলো আমরা কোথাও ঘুরে আসি, তাহলে আমাদের ভালো লাগবে। তখন সে বলে, আচ্ছা সময় হলে দেখা যাবে, আগে চলো কাজগুলো করে নেই। তখন সে বলে, আজ না তুমি ছুটি নিয়েছো, তাহলে কাজ করতে যাবে কেন? চলো আমরা ঘুরে আসি। সয়ুন আর দায়ুন একে অপরের সাথে কথা বলে। তখন সয়ুন দায়ুনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার প্রবলেম কি, আমাকে খুলে বলবে? তখন সয়ুন কিছু না বলে উল্টা দিকে দৌড়াতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই দায়ুনের বোনকে। দায়ুনের বোন কাউকে যেন টেক্সট করছিল।
আসলে আজ দায়ুনের বোনের বার্থডে ছিল। দায়ুন তার বোনকে বার্থডে উইশ করে আর বলে, আজ ভাইয়া তোর সাথে দেখা করতে আসতে পারবো না। তখন সে বলে, ভাইয়া প্রয়োজন নেই, আমি আমার বন্ধুদের সাথে অনেক এনজয় করছি। তবে এখানে আমরা উল্টো সিন দেখতে পাই। আসলে দায়ুনের বোন দাংসু এখানে একটি কাজ করত। সে এই রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করত। যখন সে খাবার সার্ভ করতে যাবে তখনই দেখতে পায় ওই লোকটি তার দিকে উল্টা তেড়ে আসছে। বলে, খাবার কি কেউ এইভাবে সার্ভ করে? তখন সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধাক্কা দেওয়ার কারণে দাংসু গিয়ে নিচে পড়ে যায় আর তার অনেক ব্যথা লাগে। অন্যদিকে আমরা দায়ুনের ফোনে একটি কল আসতে দেখি। কলটি কে করে এটা আমরা দেখতে পাই না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই আসলে কলটি করেছিল তার বোনের আশেপাশ থেকে কেউ। আর তার বোনের কথা বলে যে তার বোন হসপিটালে ভর্তি আছে, তাকে যেন এসে দেখে যাওয়া হয়। দায়ুনের তার বোনের কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে কী করবে কিছুই বুঝতে পারে না। তখন সে তার গাড়ির চাবি নিয়ে দৌড়াতে শুরু করে। তখন সয়ুন এসে তাকে বলে, তোমার গাড়ি ড্রাইভ করাটা এখন ঠিক হবে না, তুমি চাবি আমার কাছে দিয়ে দাও, আমি তোমাকে কার ড্রাইভ করে তোমার বোনের কাছে নিয়ে যাব। তখন সে তার সাথে জোরাজোরি করতে শুরু করে। সয়ুন দায়ুনকে বলে, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো, আমি তোমার ভালোর জন্য বলেছি, তোমার বোন যেহেতু অসুস্থ তোমার গাড়ি ড্রাইভ করাটা ঠিক হবে না। দায়ুন লাস্টে আর কি বলবে, সে বলে, আচ্ছা আমাকে তাড়াতাড়ি আমার বোনের কাছে নিয়ে যাও, আমি আমার বোনকে দেখতে চাই। দৌড়ে সে হসপিটালে পৌঁছে যায়। হসপিটালে একটি রক্তাক্ত মেয়েকে সে দেখতে পায়। তারপর মনে মনে ভাবে হয়তো এটা তার বোনই হবে। যখন সে মেয়েটির মুখ থেকে কাপড় সরায় তখন বুঝতে পারে মেয়েটি তার বোন ছিল না। তখন তার জানে পানি চলে আসে আর মনে মনে ভাবে তার বোন কোথায় আছে, তাই সে আশেপাশে দৌড়াতে শুরু করে। তখনই ওই জায়গায় সে জিমিনকে দেখতে পায়। জিমিনকে দেখে সে জিজ্ঞাসা করে তার বোন কোথায়। তখন সে বলে, তোমার বোন ঠিক আছে, যেহেতু সে রেস্টুরেন্টে কাজ করতো ওই সূত্রে তার কিছুটা প্রবলেম হয়েছে, সে এখন সুস্থ আছে। তখন দায়ুন তার বোনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোর এত রেস্টুরেন্টে কাজ করতে হবে কেন? তোকে বলেছি না তুই পড়ালেখার মনোযোগ দিবি, তুই ঠিকঠাকভাবে আগে পড়ালেখা কর, তারপর দেখা যাবে কি হবে। তোকে পার্ট টাইম জব করতে হবে না, তোর যা টাকা প্রয়োজন আমি দিয়ে দিব। তখন দায়ুনের বোন বলে ওঠে যে, তুমি টাকা দিবে ভালো কথা, তবে বাবা যে এইসব করছে এইসবের পিছনে আমি কি করব বলো? বাবা উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছে, ওনার সব টাকা উনি জুয়ায় উড়িয়ে দিচ্ছে। মা অসুস্থ, মায়ের অনেক খরচ আছে, তুমি টাকা দাও ঠিক আছে, তারপরও টাকার প্রয়োজন। আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি সব কাজ নিজেই করতে চাই। তোমাকে আমি আর কত জ্বালাতন করব? বাবা তো বাসায় আসে না ঠিক মতো, মাকে খেয়ে দেখাশোনা করবে, তুমিও তো ঠিকঠাকভাবে বাসায় যাও না, তোমার যখন মন চায় তখন তুমি বাসায় যাও আর তারপর চলে আসো। দায়ুনের তার বোনের কথাগুলো খুবই খারাপ লাগে। সে বুঝতে পারছিল তার বোন প্রত্যেকটা কথাই সত্য বলছিল। সে কি বলবে, তার তো কিছু বলার ছিল না। তখন জিমিন তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি কি কিছু বলবে? তখন দায়ুন বলে যে, না আমার কিছু বলার নেই, তবে তোমাকে ধন্যবাদ আমার বোনকে হসপিটালে দেখার জন্য। জিমিন দায়ুনকে জিজ্ঞাসা করে, তোমার কি এখন কোনো হেল্প লাগবে? তখন দায়ুন বলে, না আমার হেল্পের কোনো প্রয়োজন নেই, আমি আমার প্রবলেম নিজেই সলভ করে নিব। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই। সে অনেকগুলো ড্রিঙ্ক করে ফেলে। তাকে দেখেই মনে হচ্ছিল সে অনেক মাতাল। সে বারবার শুধু দায়ুনের কথাই চিন্তা করছিল।